নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা বর্তমানে রাজ্যের সবথেকে চর্চার বিষয়। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটিতে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস পুরোটাই বিস্তারিত দেখাবো। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই নিজে থেকেই এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। যে 13 পাতার ফর্ম আছে তাহলে আর তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন পড়বে না। এবার আসি এই ফর্ম অনলাইন ছাড়াও কোথা থেকে পাবেন এবং কোথায় জমা করবেন ফর্ম ফিল আপ করার পর, এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্নপূর্ণার যোজনার ফর্ম ফিল আপ করার জন্য অনলাইন থেকে যদি ডাউনলোড করতে চান তাহলে গুগলে socialsecurity.wbgovernment.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক এরকমভাবে যেটা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটি অন্নপূর্ণা যোজনা পোর্টালে রূপান্তরিত হয়েছে। এখানে বাংলায় যদি আপনি ফর্মটা ফিল আপ করতে চান তাহলে বাংলা ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পিডিএফটা দেখে নিতে পারবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর। ঠিক এই হলো অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য বা সংগ্রহের ফর্ম। এটা আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি বিভাগের ডান দিকে চেকবক্স দেওয়া আছে, সেটা প্রত্যেকটা পড়ে দেখবেন এবং ডান দিকে সেটা দেখে ফিল আপ করবেন। এখানে প্রথমে বলেছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম। এখানে পুরো নাম লিখুন। পরিবারের প্রধান একটি পরিবারে কারা সেটাও আসছি শেষে জানাচ্ছি। পরিবারের প্রধানের মধ্যে কার কার প্রধানের নাম। প্রধান বলতে পরিবারের যে প্রধান বাড়ির তার পুরো নামটা এখানে লিখতে হবে, যেটা আধার কার্ড অনুযায়ী এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আধার কার্ড অনুযায়ী লিখবেন। তার জন্ম তারিখটা এখানে দিন মাস বছর অনুযায়ী এখানে নিচে লিখবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা দেখে এখানে লিখে দিবেন। এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ না মহিলা, সেটা এখান থেকে এই চেক বক্সটায় টিক দিবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে এরপরে বলেছে আধার নাম্বার, অর্থাৎ যার নামটা লিখেছেন তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে আপনাকে। তো এখানে আধার নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে নিচে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা আপনি যদি জানেন তাহলে বসাবেন, নাহলে কিন্তু না বসালেও চলবে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা অনলাইন থেকেও পাওয়া যায় বা রেশন ডিলারের কাছ থেকেও পারিবারিক আইডি পাওয়া যায়। তো আপনি জানা থাকলে বসাবেন, নাহলে দরকার নেই, যদি থাকে সেই জন্য লেখা আছে। এরপরে যে পরিবারের সদস্য সংখ্যা কত, এরপরে পরিবারের সদস্য সংখ্যাটা এখানে বসিয়ে দেওয়ার পর এরপরে আপনাকে ঠিকানাটা লিখতে হবে, অর্থাৎ গ্রাম, পোস্ট, থানা এবং জেলা, স্থায়ী ঠিকানা, সেইটা পুরোটাই এখানে কিন্তু লিখতে হবে। এরপরে আছে যোগাযোগের নাম্বার, ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর যেটা আছে আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, আধার নম্বর, এগুলো পরিবারের বাকি সদস্যদের এখানে ডিটেলসটা বসাতে হবে। প্রথমেই পরিবারের প্রধান, হেড অফ পরিবারের প্রধান কে আছে, প্রথমে ঘরটা হচ্ছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করেন তাহলে এখানে হ্যাঁ করে দিবেন। এরপরে পরিবারের যারা বাকি সদস্য আছেন তাদের ডিটেলসটা এখানে নিচে বসাতে হবে সদস্য 1 ঘরে। এই সদস্য 1-এর ঘরের জায়গায় নামের জায়গায় বাকি পরিবারের সদস্যদের নাম লিখবেন এবং তার জন্ম তারিখ এখানে লিখতে হবে। আর এখানে কাদের নাম লিখবেন, যাদের বয়স 5 বছরের কম হলেও এখানে কিন্তু উল্লেখ করতে হবে। যদি পরিবারের যারা আছেন তাদের সকল সদস্যদের সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 এইরকম করে প্রত্যেকের নাম লিখতে হবে এবং তাদের জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং তার আধার নাম্বার। তো পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, ডান দিকে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে বলে দিয়ে হ্যাঁতে টিক দিবেন। এরপরে পরিবারের বাকি সদস্য 1-এর ঘরের নাম লিখবেন নামের জায়গায়। এরপরে তার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন এবং তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক এখানে লিখবেন। এরপরে তার আধার নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে এই সদস্য 1 যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন
তাহলে এই ডান দিকে হ্যাঁ ঘরে টিক দিবেন। আর যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন না করে থাকেন তাহলে কিন্তু এই হ্যাঁতে টিক দেওয়ার প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে সদস্য 2তেও আবার ফিল আপ করবেন। পরিবারে যতজন সদস্য আছে এরকম পরপর ফিল আপ করে যেতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর। এবং দ্বিতীয় সদস্য যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে ডান দিকে হ্যাঁতে টিক দিয়ে দেবেন। আর যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন না করে থাকেন তাহলে হ্যাঁতে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে সদস্য 3, 4, 5 ঠিক একই রকমভাবে ফিল আপ করে যাবেন। এবার কোনো পরিবারে যদি সদস্য 5 জনের বেশি হয় সেক্ষেত্রে এই পাতাটা জেরক্স করে নেবেন এবং পাতাটা সদস্য 5, 6 করে যেগুলো আছে সে 5-এর জায়গায় 6, 7 লিখে এই সদস্য সংখ্যাগুলো লিখে অ্যাটাচ করে দেবেন। এইভাবে পরিবারের সকল সদস্যদের ডিটেলস ফিল আপ হবে। এরপরে 10 নম্বরে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য ডিটেলস। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে প্রদান করতে হবে। ওই জন্য আগেই বলে দিয়েছিল যে সরকারি সমস্ত পরিষেবা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো সেই ব্যাংক অ্যাকাউন্টে এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রথমেই হাউস হোল্ড হেড অফ ফ্যামিলির তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড প্রথমের ঘরটাতে বসাবেন। এরপরে বাকি সদস্যগুলো পরপর যেগুলো আপনি লিখেছেন সদস্য 1-এর ঘরে, এই সদস্য 1-এর ঘরে যার নাম লিখেছেন তার এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা বসাতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি। ঠিক একইরকমভাবে সদস্য 2-তে যদি যেটা লিখেছেন তার ডিটেলসটা এখানে বসাবে। এইভাবে পরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসগুলো আপনাকে বসাতে হবে। এরপরে 11 নম্বরে এইভাবে পরপর সবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে বসাবেন। এরপরে এপিক হাউস হোল্ড হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের ভোটার লিস্টের নাম আছে তাদের ডিটেলসটা এখানে বসাতে হবে। প্রথমে হাউস হোল্ড ফ্যামিলি যে হেড অফ ফ্যামিলি তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর অর্থাৎ কোন বুথ তার পার্ট নম্বর এবং অ্যাসেম্বলি নম্বর। এরকমভাবে সদস্য 1, সদস্য 2 যারা নামগুলো যেভাবে লিখেছেন তাদের এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর ফিল আপ করে দেওয়ার পর এখানে 12 নম্বর বিভাগে আছে যিনি আবেদন করছেন তার কী শ্রেণীভুক্ত, তার কাস্ট কী, যদি এসসি এসটি হয়ে থাকেন বা অনগ্রসর শ্রেণী বা অসংরক্ষিত যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখানে টিক দেবেন। এরপর রেশন কার্ড ভর্তুকিযুক্ত, এরপরে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন, হ্যাঁ টিক দিবেন, না থাকলে নো করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি এখান থেকে আপনাকে চুজ করতে হবে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে টিক দিবেন। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন। এরপর হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিবেন, যদি থাকে হ্যাঁ দিবেন আর না হলে না করে দেবেন। এখানে পারিবারিক জমির মালিকানা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি বা আরওয়ার্ড হালনাগাদের কপি কিন্তু আপনাকে দিতে হবে। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ এখানে শতকে আপনাকে লিখতে হবে। এরপরে যানবাহন বা আপনি পরিবারের কোনো সদস্য অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন আর নাহলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং তার মডেল নাম্বার, যদি গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত হন তার মডেল নাম্বার এখানে দিতে হবে। এরপরে বলেছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, পরিবারের যদি কারো স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন এবং সেটা কি সরকারি বেসরকারি, তার বিমার অঙ্ক কত, প্রিমিয়াম কি সেটা দিতে হবে, ডিটেলস দিতে হবে। আর যদি পরিবারের স্বাস্থ্য বিমা না থাকে তাহলে না করে দেবেন। এইভাবে হেড অফ ফ্যামিলি সদস্য 1 কার করা আছে, যদি থাকে তাহলে ডিটেলসটা এখানে দিতে হবে আপনাকে, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। এরপরে বলছে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান বা পিটেক্স যদি করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, হ্যাঁ এখানে হ্যাঁতে টিক দিবেন। কোনো সদস্য যদি হয়ে থাকে আয়কর বা পেশাগত ট্যাক্স যদি প্রয়োগ করে থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন, নাহলে না করে দেবেন। এরপর হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। যদি এখন বর্তমানে সবারই প্রায় প্যান কার্ড আছে তাই হ্যাঁতে টিক হবে এবং তাদের ডিটেলসগুলো কিন্তু পরপর সদস্য 1, সদস্য 2 যাদের প্যান কার্ড আছে তাদের ডিটেলসটা এখানে পরপর বসাতে হবে। তো আপনি বসিয়ে দেবেন নাম এবং প্যান নাম্বারটা, এভাবে ফিল আপ করতে হবে। এরপরে বলেছে
কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করেন, যদি কোথাও কাজ কি করেন, এখানে যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখান থেকে আপনাকে টিক দিতে হবে। যদি সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে তার প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। আর যদি এসবের মধ্যে না হয়, এই সবকটি অপশানের মধ্যে না হয়, তাহলে কিন্তু অন্যান্যতে টিক দেবেন, এই অন্যান্যতে টিক দিয়ে দেবেন। হচ্ছে পরিবারের প্রধান। ঠিক একই রকমভাবে সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 যা করেন সেটা কিন্তু এখানে টিক দিতে হবে, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেইভাবে কিন্তু এখানে ড্রপ বক্সটাই টিক দিতে হবে। এরপরে বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে, কতজন পরিবারে কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত তার সংখ্যাটা এখানে বসাতে হবে। বসে দেওয়ার পর পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান এখানে দাগ দিতে হবে, শিক্ষিত না অশিক্ষিত এখানে টিক দিতে হবে এবং কতদূর পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখে দিতে হবে, যেটা যার ক্ষেত্রে যতদূর। ঠিক একই রকমভাবে পরিবারের বাকি সদস্যদের ক্ষেত্রেও সদস্য 1, সদস্য 2 এবং সদস্য 3 ক্ষেত্রেও একই রকমভাবে এটা ফিল আপ হবে। পরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে মন্ত্রী বা সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, আর নাহলে না করে দেবেন। যদি থাকেন সেরকম তাহলে তার সদস্য নম্বর এখানে দিতে হবে এবং তার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী পরিবারের, তাহলে এখানে হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশনভোগী হয় তাহলে তার সদস্য সংখ্যা এবং তার পেনশনের যে স্লিপ সেটা কিন্তু জমা করতে হবে। এরপর বলেছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, পরিবারের কোনো সদস্য কি জিএসটি ট্যাক্স দেন, তাহলে ইয়েস করবেন আর নাহলে না করে দেবেন। যদি থাকে তাহলে জিএসটি নাম্বার কিন্তু দিতে হবে। এরপরে বলেছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবারের মোট বার্ষিক আয় কত, এটা কিন্তু এখানে লিখতে হবে, সেটা কিন্তু আপনি এখানে লিখবেন, পরিবারের মোট বার্ষিক আয়। এরপরে বলেছে অন্যান্য পরিচয়পত্রের মধ্যে সিএ আবেদনের বর্তমান অবস্থা, পরিবারের যদি কেউ সিএতে আবেদন করে থাকেন, সেটা হেড অফ ফ্যামিলি হয়ে থাকে বা সদস্য কোনো সদস্য 1 বা সদস্য 2 তার মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন তার ডিটেলস এখানে দিতে হবে। আর যদি এর মধ্যে না হয় তাহলে প্রযোজ্য নয় বলে টিক দিয়ে দেবেন। যদি আবেদন করে থাকে তার নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। আর যদি এসবের মধ্যে না হয় তাহলে প্রযোজ্য নয় বলে এই অপশানগুলো দাগ দিয়ে দেবেন, প্রযোজ্য নয় বলে। এরপরে বলেছে যে পরিবারের অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড বা মৃৎশিল্পী ক্রেডিট কার্ড বা শিল্পী বা মৎস্যজীবী বা শিল্পী আর্টিস্ট কার্ড বা শিক্ষার্থী কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে যদি কেউ থেকে থাকেন তার নম্বর এবং তার পরিবারের আইডি, যদি কেউ থাকেন তাকে কত তারিখে ইস্যু করা হয়েছে তার ডিটেলসটা বসাতে হবে। যদি এরকম হয়ে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে কোন সদস্যের তার ঘরে এখানে বসাতে হবে ঠিক একই রকমভাবে। যদি না হয়ে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করার প্রয়োজন নেই। শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি পরিবারের কোনো সদস্য পেয়ে থাকেন তাহলে তার নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা আছে তার ডিটেলস এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ এখানে ডান দিকে লিখতে হবে। এই পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন বা পরিবারের প্রধান যদি কেউ পেয়ে থাকেন তার ঘরে তার ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি এর মধ্যে কেউ না হয় তাহলে এই ডিটেলসটা ফিল আপ করার তাহলে এই পয়েন্টটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপরে বলেছে যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এরকম যদি কেউ পরিবারের সদস্য যদি থেকে থাকেন তাহলে এখানে হ্যাঁতে ঠিক দেবেন এবং তার ডিটেলস এখানে লিখতে হবে, পরিবারের কোন সদস্য তার ঘরে। আর যদি এরকম না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় বলে প্রত্যেকটা সদস্যের ঘরে প্রযোজ্য নয় বলে টিক দিয়ে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এসআইআর মামলায় বিচারাধীন নয়, তাই এগুলো প্রযোজ্য নয় বলে এই অপশানগুলো হবে। এরপরে সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ,
বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এখানে ডিটেলস বলা আছে। সদস্য সংখ্যা, সদস্য নম্বর, শিশু সংখ্যা হচ্ছে 1, শিশুর নাম, কোন শ্রেণীতে, বিদ্যালয়ের নাম এবং যে বিদ্যালয়ের নাম দিচ্ছেন সেটা কী ধরনের, কোন ধরনের, সরকারি বেসরকারি না মাদ্রাসা না অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে শিশুরা পড়াশোনা করছে সেটা কিন্তু এখানে টিক দেবেন। আর এখানে যদি আপনি বিদ্যালয়ের ধরনটা অন্যান্য সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। পরিবারের শিশুর সদস্য সংখ্যা নাম্বার 1, 2 করে শিশু সদস্য 2, শিশুর নাম ডিটেলস, যদি এরকম কেউ থাকে তার ডিটেলসগুলো এরকম পরপর, যতজন শিশু আছে তার নাম ডিটেলস এখানে লিখে কোন স্কুল তা উল্লেখ করে দেবেন। এরপরে বলেছে যদি শিশু থেকে থাকেন তাদের টিকাকরণের বর্তমান অবস্থা এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। যে টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে শিশু সদস্য সংখ্যা যেটা প্রথমে দিয়েছেন, বা তার টিকাকরণ হয়নি, যেটা প্রযোজ্য। যদি টিকাকরণ হয়ে থাকে রিসেন্ট তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে টিকাকরণ হয়নি। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণ কার্ড যে আইডি সেটা কিন্তু দিতে হবে। আর যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, যদি শিশু সদস্য থেকে থাকে, এসব শিশুদের ক্ষেত্রে কিন্তু এগুলো ফিল আপ হবে। এরপরে বলেছে সরকারি প্রকল্পের আওতাধীন সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি সেরকম কেউ থেকে থাকেন তাহলে পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ হবে, আর নাহলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কোন প্রকল্পে, সেই প্রকল্পের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রকল্পে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, আপনাকে ডিটেলস লিখতে হবে। যদি পরিবারের কোন প্রকল্পে পাচ্ছেন তার ডিটেলস, এই প্রকল্প থেকে যদি আপনি নিজেকে প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ করবেন। অর্থাৎ এখানে যদি আপনি হ্যাঁ করে দেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না, বা যারা পাচ্ছেন সেই প্রকল্পের সুবিধাটা আর পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তার ডিটেলস এখানে উল্লেখ করে দিতে হবে, কোন সদস্য, তার ঘরেই কিন্তু এখানে সদস্য 1, 2 যেগুলো আপনি ফিল আপ করেছেন তার ঘরেই কিন্তু প্রকল্পের নাম লিখে ফিল আপ করতে হবে। এইভাবে ডিবিটির মাধ্যমে যদি কেউ পেয়ে থাকেন তার ডিটেলস লিখতে হবে। এরপরে বলছে বাদ দেওয়া হলে, আপনার ফর্মটি যদি ভেরিফাই করে নেওয়ার পর যদি বাদ দেওয়া হয় তাহলে অফিসার কর্তৃক পূরণীয় জিনিসগুলো এখানে ডিটেলসে লিখতে হবে। এটা অফিসিয়ালি ফিল আপ হবে যে আপনার ফর্মটা যদি বাদ দেওয়া হয়, কারণ অফিসার এখানে অফিসিয়ালি এখানে লিখে দেবেন। ঘোষণা বা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। বিশ্বাস অনুযায়ী এখানে আপনি সম্মত দিবেন, ফর্মটি যাচাই যোগ্য। বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে দিয়ে ঘোষণা করবেন। দিয়ে এখানে ডান দিকে স্বাক্ষরের ঘরে স্বাক্ষর লিখবেন, দিয়ে এখানে ডান দিকে স্বাক্ষরের জায়গায় সিগনেচার করবেন যিনি আবেদন করছেন। এরপরে এইখানে একটা জিনিস ভালোভাবে উল্লেখ আছে যে 10টা পরিবার বলতে কাকে বোঝায়? এমন ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, সেটি হচ্ছে পরিবার। তাদেরই ডিটেলস কিন্তু এখানে পরিবারের একসঙ্গে ফিল আপ হবে। এরপর নিচের এটা হচ্ছে সরকারি ব্যবহারের জন্য অফিসিয়াল, এটা আপনি না ফিল আপ করলেও চলবে। তো আপনি আপনার নাম ঠিকানাগুলো লিখে দেবেন। এই হলো অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার নির্ভুল প্রসেস। তো এই ফর্মটা ফিল আপ করে আপনি কোথায় জমা করবেন? ফর্মটি আপনি অনলাইন থেকে পাবেন, এবং এছাড়া আপনার যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি বাড়ি হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করে নিতে পারবেন, এবং গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও ফর্মটা ফিল আপ করে আপনি জমা করতে পারবেন। বর্তমানে গ্রাম পঞ্চায়েতগুলোতে ফর্ম দেওয়ার কাজ চলছে এবং ফর্ম জমা নেওয়ার কাজ চলছে, এবং এই ফর্ম যেগুলো জমা পড়ছে সেগুলো ভেরিফিকেশনের কাজ চলছে এবং ডিজিটাইজেশনও জোর করে দেবে চলছে। এবার আসি এই ফর্মের সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস জমা করবেন। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে, যেগুলো ভেরিফিকেশনের জন্য আপনার প্রয়োজন, যেটা হচ্ছে সবার আধার কার্ড, পরিবারে যতজন আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এছাড়াও ভোটার কার্ড যতজন আছেন। ভোটার কার্ডটা প্রয়োজন এই কারণে
প্রত্যেকের পার্ট নম্বর সিরিয়াল সঠিকভাবে জানার জন্য ভোটার কার্ডের নাম্বারটা প্রয়োজন, কারণ ভোটার কার্ড নাম্বারটা দিয়ে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা খুব সহজেই পাওয়া যায়। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট, এছাড়াও রেশন কার্ড সবারই, তার জেরক্স, এছাড়া জমি জায়গা সংক্রান্ত যদি আপনার থাকে ল্যান্ড রেকর্ড তার দিতে হবে, প্যান কার্ড সমস্ত ফ্যামিলি মেম্বারের, এছাড়া আপনার যদি 4 চাকা বা 4 হুইলার থেকে থাকে তার রেজিস্ট্রেশন কপি, এছাড়া আপনি যদি ট্যাক্স পেমেন্ট করে থাকেন ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স তার যে রিটার্ন ফাইল আছে তার জেরক্স, এছাড়া যদি পেনশনভোগী হন তার পেনশন কপির জেরক্স, এছাড়া জিএসটি যদি দেন তাহলে জিএসটি কপির জেরক্স, এছাড়া আপনার ইনকাম প্রুফ, ইনকাম সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু দিতে হবে। এরপরে বলেছে সিএতে যদি আবেদন করে থাকেন তাহলে সিএর অ্যাপ্লিকেশান, এছাড়া কেসিসি কার্ড বা আর্টিসিয়ান কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড যদি থেকে থাকেন সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন এসআরের সঙ্গে যদি নাম বাদ পড়ে থাকে তারও কপি কিন্তু আপনাকে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন ফর্মটা ভেরিফিকেশনের জন্য। এই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং ফর্মটা আপনি কোথায় জমা করবেন ফিল আপ করার পর, এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন বিস্তারিত জানালাম আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।